আপনি বলছিলেন আপনার জীবনের সবচেয়ে বড় কষ্ট কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনি পড়তে পারেন নাই। আমিও আসলে কোনোদিন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি নাই। এটাও আমার মনে একটা কষ্ট তখন হয়েছিল। আমার মনে হয়েছিল আমার জীবনটা ব্যর্থ, আমাদেরকে দিয়ে বোধহয় কিছু হবে না, মানে আমি বলার চেয়ে আমার আশেপাশের লোকজন বলছিল। কিন্তু মানুষ চাইলে যে তার জীবনের সব কিছু, সব হিসাব, সব গণিত, সব জ্যামিতি পাল্টে ফেলতে পারে। তারও উদাহরণ একটা হচ্ছে যে এখন ওইসব বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আমার প্রতিষ্ঠানে কাজ করে। সব কিছু জবাব দেওয়া সম্ভব। আমি ইন্টারমিডিয়েটে ফেল করেছি। জি স্যার, আমি সেশনটা পড়ছি। আত্মহত্যার কথা মাথায় আসে নাই, তবে বাড়ি থেকে পালানোর কথা মাথায় আসছিল। সেটা অবশ্য পরে আর করি নাই, কারণ আমাদের ফ্যামিলি অনুশাসনটা এত স্ট্রং ছিল, ওই সাহসটুকু ছিল না। এবং আমার বাবা এসে আমার পাশে দাঁড়িয়েছে যে না, আমার বিশ্বাস তুমি ভালো করবে, আবার পরীক্ষা দাও। তো এরকম একজন বলার লোক আসলে লাগে। আপনার যদি পিছনে একটু ফিরে তাকান, কোনটা মনে হয় যে এই আমার জীবনে একটা ভুল ছিল, যেটা আমার করা উচিত হয় নাই? মানে আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে যেটার এখন মনে হয় যে এই ভুলটা আপনি না করলেও পারতেন, বা এই ভুলের কারণে আপনার কিছুটা পিছিয়ে যেতে হয়েছে বা কষ্ট হয়েছে, সেরকম কোনো ভুলের কথা মনে পড়ে? সেরকম ভুল স্যার নাই, এরকম আর কি বড় কোনো ভুল নাই। এটা বিশাল ব্যাপার, কারণ আমি প্রশ্নটা করি কেন বলি, প্রত্যেকটা মানুষের নিজেকে প্রশ্ন করা উচিত। জি স্যার, আমার কি কোনো ভুল আছে কিনা। জি স্যার, আজকে আমি যে আজকের জায়গায় আসলাম, এর পেছনে আমার যে অতৃপ্তিগুলো ছিল, যেমন আমরা যারা শিক্ষার্থী, তোমাকেও বলছি, যেমন আমিও ইন্টারমিডিয়েটে ফেল করেছি। এটার একটাই কারণ, আমি লেখাপড়া করি নাই ঠিক মতো। আমার যতটুকু লেখাপড়া করা দরকার ছিল সেটা আমি করি নাই, সে কারণেই ফেল করেছি। এখানে অন্য কোনো যুক্তি তো খাটবে না, তাই না? তো এটাই ভুল। সেই জন্য বলতেছি, আমি এই ভুলটা আমি রিয়েলাইজ করেছি। আমি যখন ফেল করেছি তখন আমার মধ্যে রিয়েলাইজেশন এসেছে যে ইকবাল বাহার, এটা তো তুমি না, তোমার তো অন্তত ফেল করার মতো তুমি ছাত্র না। তার মানে কোথায় গন্ডগোল হচ্ছে, মানে নিশ্চয়ই ফোকাস নষ্ট হয়ে গেছে। তো ফোকাসটা আমি ঠিক জায়গায় আনতে পেরেছি, যার কারণে পরের দিনগুলোতে আমার আসলে খুব বেশি সময় লাগে নাই সব কিছু পরিবর্তন করে দিতে। ওই জন্যই আমি কথাটা বললাম। আপনি যদি একটু বলেন যে এই যে আমাদের এখানে সেল বাড়ানোর এত সুযোগ, আপনি বলছিলেন আপনার এখানে প্রায় 60% সেল হয়, এই সুযোগটা কাজে লাগানোর জন্য নতুন যারা ব্যবসায়ী, যারা ব্যবসা করতে চায়, তাদেরকে আপনি কি বলবেন? স্যার, এখানে সেল বাড়াইতে হলে অবশ্যই আমাদের কমিউনিকেশনটা বাড়াইতে হবে, নিজের ব্র্যান্ডিংটা করতে হবে। স্যার, আমি যদি আমাকে নিজের ব্র্যান্ডিংটা করতে পারি, আমার অটো সেল হয়ে যাবে। আমি এখানে এসে যেটা দেখছি স্যার। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা যারা অনলাইনে সেল করি, আমরা প্রকৃতপক্ষে যে প্রোডাক্টটা দেখাই, আমরা যদি সেই প্রোডাক্টটাই ডেলিভারি দেই, তাহলে ইনশাআল্লাহ স্যার সেলটা অটো বেড়ে যাবে এবং রিপিট কাস্টমার তৈরি হবে। এক্স্যাক্টলি, আমি এই শব্দটাই শুনতে চাচ্ছিলাম। তার মানে আমি এখন বুঝতে পারছি, আমি যা পড়িয়েছি আপনাদের মাথার মধ্যে সেটা ঢুকেছে ইনশাআল্লাহ স্যার। বিজনেসের সবচেয়ে বড় ট্রিক্স হচ্ছে রিপিট কাস্টমার। জি স্যার। বেগিয়ে যাওয়ার সবচেয়ে বড় সফলতা হচ্ছে একই কাস্টমার বারবার আপনার থেকে প্রোডাক্ট কিনবে। এইটা যে বুঝতে পারবে, এটা যার মাথার মধ্যে একবার ঢুকবে, তাকে আটকানোর কোনো সুযোগ নেই। কারণ সে তখন প্রোডাক্ট কোয়ালিটিতে মনোযোগ দিবে, সে তখন কাস্টমার কেয়ারে মনোযোগ দিবে, সে তখন ট্রানজ্যাকশানে মনোযোগ দিবে, সে তখন প্রোডাক্ট যদি কমপ্লেন আসে সেগুলোতে অ্যাড্রেস করার জন্য মনোযোগ দিবে। তখন তার রিপিট কাস্টমার বাড়বে, এটা না পারার কোনো কারণ নেই। আর আমরা অনেক সময় ভুল জায়গায় খরচ করি। একটা কাস্টমার কিন্তু আপনার একজন সেলস ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সে যদি স্মাইল করে আপনার থেকে প্রোডাক্ট কিনে, সে যদি একটু হাসতে পারে, একটু আনন্দ পায়, আপনি ধরে নেন যে আপনি জিতে গেছেন, আপনার ব্যবসা এগিয়ে যাবে। কাস্টমার স্মাইলটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে চিন্তা করি এর থেকে তো আমি অনেক লাভ করে ফেলছি, আমি নিজে একটা খুশির হাসি হাসি, কিন্তু এটা ভুল যে আমি একজনের থেকে অনেক লাভ করলাম, তাকে ঠকাই দিলাম, বাজারে হয়তো এটা আরও কম দামে পাওয়া যায়। এই সেলটা হচ্ছে অসৎ সেল, দুষ্ট সেল, এবং এই সেল করে একটা প্রতিষ্ঠান কখনো টিকতে পারবে না।
কারণ ওই কাস্টমার তো জীবনে সে তো জেনে যাবে আলটিমেটলি, পরবর্তীতে সে কিন্তু জেনে যাবে কোনো একটা প্রোগ্রামে এই এটা পাঞ্জাবিটা কত দিয়ে কিনছো, সে হয়তো বললো 2,500 টাকা, আরে বলে কী হলো এটার দাম 800 টাকা। তো তার মানে ওই 800 টাকা শোনার সঙ্গে সঙ্গে ওই দোকান, ওই কাস্টমার, ওই কোম্পানি তার জন্য হারাম হয়ে গেল, এবং সে আরও হয়তো 3-10 জনকে বলবে তুমি আর এখানে যেও না। জি স্যার, ওটাই আর কি। তো আমরা একদম প্রোগ্রামে লাস্টে আসছি, আপনি যদি শেষ 1 মিনিটে কিছু বলতে চান। স্যার আমি আমার প্রতিষ্ঠান তাঁতিপল্লী 64-এর 10 বছরের মধ্যে আমি আমার স্যার মনে প্রাণে ইচ্ছা আমি 200 মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। ওয়াও। এবং আমার সিরাজগঞ্জ জেলা টিমের সকল সদস্যকে আমার তাঁতিপল্লী 64 তথা নিজের বলার মতো একটা গল্ফ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন, কারণ তারা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে, হেল্প করেছে। এই জন্য তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং অন্তঃস্থল থেকে স্যার আপনাকে জানাই হাজারো শুভেচ্ছা স্যার, কারণ আপনার জন্য আমি আজকে বলতে পারি আমি একজন উদ্যোক্তা। তাছাড়া কখনোই স্যার আমাকে চাকরির পিছনে ঘুরতে হতো স্যার, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো, কিন্তু এখন কিন্তু স্যার আমাকে ঘুরতে হচ্ছে না। আমি নিজে ইনশাল্লাহ 3 জন মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করতে পারছি। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি দোয়া করি এবং আশা করি এবং আমি বলতে পারি এটাই হবে, আগে যারা এখান থেকে শো করে গেছে সবাই আমাকে ফিডব্যাক দিয়েছে যে স্যার সেল অনেক বেড়ে গেছে, আপনার সেলও অনেক বেড়ে যাবে।